হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। আজকে 1 মার্চ, আমরা নতুন মাসে চলে এসেছি। ফেব্রুয়ারির 28 দিন কমপ্লিট করে তো আজকে নতুন মাসে নতুনভাবে আমরা আবার কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। তো চলো 7টা 15-এ তোমাদের সাথে আমার দেখা হয় কারেন্ট অ্যাফেয়ার্সের লেটেস্ট নিউজ নিয়ে। তো আমরা কোয়েশ্চেন অ্যান্সারের আকারেই আমরা প্রথমে জেনে নেব, এবং তার সঙ্গে সঙ্গে যেরকম তোমাদের সাথে অ্যানালিটিক্যাল আলোচনা থাকে ওরকম থাকবে। ঠিক আছে, চলো শুরু করছি। তো দেখো, সম্প্রতি ডিআরডিও একটি আহ, নতুন দেশীয়ভাবে তৈরি বা ইন্ডিজেনাস তৈরি একটি বিমান চালিত জাহাজকে ধ্বংস করতে পারে এরকম একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল লঞ্চ করেছে। তো সেটার নাম কি? ব্রাহ্মোস এনজি, নাকি নাভাল অ্যান্টিশিপ মিসাইল, নাকি নির্ভয়, নাকি বরুণাস্ত্র? এটা জানতে চেয়েছে যে সেই মিসাইলটার নাম কি, যেটা ডিআরডিও রিসেন্টলি লঞ্চ করেছে, কিসের জন্য এটা বিমান চালিত হবে এবং এটা জাহাজকে ধ্বংস করতে পারবে। তো এরকম টাইপের একটি মিসাইল, এর নাম হচ্ছে অপশন বি যেটা রয়েছে সেটা আমাদের হবে সঠিক উত্তর, নাভাল অ্যান্টিশিপ মিসাইল। ওকে, তো চলো দেখে নিই কিরকম দেখতে মিসাইলটা। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম টাইপের দেখতে, যেটা হেলিকপ্টার থেকে কিন্তু লঞ্চ করা হবে। ওকে, তো এটা জাহাজকে ধ্বংস করার জন্য, কোনো শত্রুপক্ষের জাহাজ আসলে তাকে যাতে ধ্বংস করা যেতে পারে এরকমই একটি মিসাইল, কিন্তু এটা কোথা থেকে লঞ্চ করা হবে? আকাশপথ থেকে, হেলিকপ্টার থেকে। ওকে, তো এটা দুজনের যৌথ উদ্যোগে হয়েছে। এক হলো ভারতীয় নৌবাহিনী এবং আরেকটা হলো ডিআরডিও। এদের দুজনের যৌথ উদ্যোগে কিন্তু এই নাভাল অ্যান্টিশিপ মিসাইলটাকে লঞ্চ করা হয়েছে, যেটা শর্ট রেঞ্জে কাজ করবে। ঠিক আছে, শর্ট রেঞ্জে কাজ করবে। কবে করা হয়েছে? 25শে ফেব্রুয়ারি উড়িষ্যার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এটার একটা টেস্ট করা হয়েছে। এবং সেখানে দেখো, যে হেলিকপ্টার থেকে এটাকে টেস্ট করা হয়েছে সেই হেলিকপ্টারটার নাম কি? না, ভারতীয় নৌবাহিনীর সি কিং MK-42B হেলিকপ্টার। ঠিক আছে, তাহলে এটা নৌবাহিনীরই একটা হেলিকপ্টার। সেই হেলিকপ্টারটার নাম হলো সি কিং MK-42B হেলিকপ্টার। এই নামটা ভালো করে মনে রেখো, যে কোন হেলিকপ্টার থেকে এটাকে, এই মিসাইলটিকে প্রথম ট্রাই করা হয়েছিল বা প্রথম টেস্ট করা হয়েছিল। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ওকে, দেন দেখো NSMSR যেটা, সেটা হলো ভারতের। তাহলে এই মিসাইলটা হয়ে গেল ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি বা ইন্ডিজেনাস একটা নির্মিত বিমান উৎক্ষেপিত, মানে বিমান থেকে এটাকে উৎক্ষেপণ করা হবে এরকম একটি জাহাজ বিধ্বংসী মিসাইল। ঠিক আছে, এতদূর বোঝা গেল। এবার তোমরা আহ একটা কথা বলো, এই ডিআরডিও যার কথা আমরা এখানে পড়ছি, এই ডিআরডিও কত সালে তৈরি হয়েছিল? এই ডিআরডিও কত সালে তৈরি হয়েছিল? আমরা দেখতে পাই 1958-এ কিন্তু এই ডিআরডিও তৈরি হয়, রাইট? 1958-এ এই ডিআরডিও তৈরি হয়। ঠিক আছে, আর এই ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ওকে, চলো নেক্সট। স্কুলের বাচ্চারা যে আসে সেই বাচ্চাদের একটা বলতে পারো তাদের হেলথ বীমা এটা। ওকে, তারা যাতে যদি কোনো রকম তাদের অ্যাক্সিডেন্ট হয় বা এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তাদেরকে একটা বীমা প্রদান করা হবে এরকম একটি উদ্যোগ চালু করা হয়েছে। কোন রাজ্য সরকার সেই উদ্যোগটি চালু করেছে, এটাই আমাদের প্রশ্ন। আর যে যোজনাটার নাম রাখা হয়েছে কি? শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা। হ্যাঁ, নামটা একটু খেয়াল রেখো ভালো করে, যে স্কুলের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য বলতে এখানে অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তাহলে তারপরে তাদের যে হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়া হচ্ছে সেটার কথা বলা হয়েছে। তো সেটার সেই যোজনাটার নাম রাখা হয়েছে শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা। এটা কোন রাজ্য সরকার চালু করেছে? গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা।
কোন সরকার চালু করেছে চলো দেখে নি। রাজস্থান সরকার এটাকে চালু করেছে। ওকে, রাজস্থান সরকার কি বলেছে, না স্কুলের ছাত্রছাত্রীদের যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে পরে রাজ্য সরকারি স্কুলে যে সমস্ত শিশুরা পড়ছে তা, এবং তার মানে শিশুদেরকে তো আর দেওয়া হবে না, শিশুদের বিহাফে অভিভাবকরাই সেই টাকাটা নেবেন। তো সেই অভিভাবকদের জন্য 1 লক্ষ থেকে 1.3 লক্ষ টাকার একটা ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভারেজ প্রদান করছে রাজ্য সরকার থেকে। এটা করছে যে সমস্ত স্টুডেন্টরা সরকারি স্কুলে পড়াশোনা করছে, ঠিক আছে। তাহলে তাদের জন্য কি করা হচ্ছে, তাদের কোন রকম যদি কোনো দুর্ঘটনাজনিত ঘটনা ঘটে থাকে, তাহলে পরে তাদের পরিবারকে বা তাদের অভিভাবককে 1 লাখ টাকা থেকে 1.3 লাখ টাকা অবধি হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে। আর কি, না এটা রাজস্থান সরকার থেকে করেছে, এবং রাজ্যের শিক্ষা আর পঞ্চায়েতি রাজ মন্ত্রী যিনি রয়েছেন মদন দিলওয়ার, তিনি কিন্তু এই ব্যক্তিটি, তোমরা দেখতে পাচ্ছ এই ব্যক্তিটি, তো এই ব্যক্তিটি কিন্তু 26শে ফেব্রুয়ারি 2025-এ এই উদয়পুরের একটি স্কুলে রাজস্থানের কোথায়, উদয়পুরে প্রথম এটাকে চালু করা হয়েছে। তারপর আস্তে আস্তে রাজস্থানের অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে এটাকে ছড়িয়ে দেওয়া হবে। তাহলে প্রথম লঞ্চ কোথায় করা হলো, রাজস্থানের উদয়পুরে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে কোন রাজ্য প্রথম এটা এরকম একটি এরকম একটি বাচ্চাদের জন্য এরকম একটি সঞ্জীবনী বীমা যোজনা চালু করলো, রাজস্থান সরকার। রাজস্থান সরকার কোন জায়গায় প্রথম এটা লঞ্চ করলো, সেটা হলো উদয়পুরের রেসিডেন্সি স্কুলে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি শিশুদের কোনো দুর্ঘটনার ঘটনা ঘটে, তাহলে পরে কত টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যাবে, 1 লাখ থেকে 1.3 লাখ টাকা অব্দি। ওকে, এতগুলো টুকরো টুকরো প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হতে পারে, আমাদেরকে জেনে যেতে হবে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আসতে পারে, দেখো এটা হলো স্ফিয়ারেক্স থেকে। খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই স্ফিয়ারেক্স টেলিস্কোপটা কোন মহাকাশ সংস্থার উদ্যোগ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোন মহাকাশ সংস্থা থেকে স্ফিয়ারেক্স টেলিস্কোপটিকে আনা হয়েছে। দেখো ইসরো, ইসরো কোথাকার, আমাদের ইন্ডিয়ার, তাই তো। ইএসএ কোথায়, ইউরোপের, দেখতে পাচ্ছি। চীনেরটার নাম কি, সিএনএসএ। আর আমাদের নাসা কোথাকার, ইউএসএ, তাই তো। নাসা কোথাকার, ইউএসএ, রাইট। এটা গেল ইউরোপ, বলে দিলাম চীন, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। সরি, এটা হলো আমাদের ইন্ডিয়া, রাইট। তাহলে এবার বলো, তাহলে ইন্ডিয়া গেল, এটা গেল ইউএসএ, আর এখান থেকে তাহলে স্ফিয়ারেক্স টেলিস্কোপটা কোন মহাকাশ সংস্থা তৈরি করেছে, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এইটা হবে আমাদের সঠিক উত্তর, নাসা থেকে। ওকে, একটু আগে তোমাদেরকে আমি ডিআরডিও পড়ালাম না, তো এবার তোমরা আমাকে উত্তর করো, আমি যতক্ষণে এটা বোঝাচ্ছি, যে এই নাসা কত সালে তৈরি হয়েছে, এই নাসা কত সালে এস্টাবলিশ হয়েছে, এটা তোমরা আমাকে বলো। ততক্ষণে আমি এটা ব্যাখ্যা করি। দেখো, এটা কোন রকেট থেকে এই স্যাটেলাইটটাকে লঞ্চ করা হয়েছে, বা সরি এই টেলিস্কোপটাকে লঞ্চ করা হয়েছে, সেটা আমাদের দেখতে হবে। এটি ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেস এক্স ফ্যালকন 9 রকেট করে এটাকে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে, মানে এই উৎক্ষেপণের পরিকল্পনা করেছে নাসা, ঠিক আছে। তাহলে কি বলা হলো, না এটা স্পেস এক্স ফ্যালকন 9 রকেট থেকে এর উৎক্ষেপণ করা হবে, ঠিক আছে। তো এটা তাহলে কোন জায়গা থেকে, ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ যে স্পেস ফোর্স বেস রয়েছে ওখান থেকে করা হবে, বোঝা গেল। তো এই স্ফিয়ারেক্স এর ফুল ফর্ম কি, স্পেকট্রোফোটোমিটার ফর দ্য হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স, ইপোক অফ রিআয়োনাইজেশন অ্যান্ড আইসেস এক্সপ্লোরার। ওকে, তো স্ফিয়ারেক্স এর ফুল ফর্মটা তোমাদের একটু দেখে যেতে হবে, বাট মুখস্থ করার দরকার নেই, জাস্ট এইটুকু মুখস্থ রাখো যে এটা একটা স্পেকট্রোফটোমিটার, এটা একটি স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটার মানে কি, এটা একটা অপটিক্যাল এবং ইনফ্রারেড মহাজাগতিক আলোকে ব্যবহার করে মহাবিশ্বের একটা 3D মানচিত্র আমাদেরকে প্রোভাইড করবে। 3D মানচিত্র পাঠাবে কোথায়, নাসাকে,
ঠিক আছে? তাহলে এটা অপটিক্যাল এবং ইনফ্রারেড যে মহাজাগতিক আলো রয়েছে, এই দুটোকে কম্বাইন করে এই দুটোর সাহায্যে সে মহাবিশ্বের ছবি তুলবে এবং সেটা একটা 3D অ্যানিমেটেড ছবি হবে এবং সেটা নাসাকে পাঠাবে। ওকে? আচ্ছা, আর এই মিশনটা কত বছরের জন্য লঞ্চ করা হচ্ছে? 2 বছরের জন্য, মানে 2025 থেকে, যদি এটা 2025-এ লঞ্চ করা হচ্ছে পরে, তাহলে এটা 2027 সাল অবধি কিন্তু এই স্পেস এক্স বা স্পিয়ার এক্স চলবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো, একটা উপজাতি বা ট্রাইবের কথা বলা হচ্ছে। ট্রাইবের নাম রাখা হয়েছে চোলা নাইক্কান। চোলা নাইক্কান, এটা কোন ট্রাইব আর এটা কেনই বা নিউজে এসেছে, দুটোই আমাদেরকে জানতে হবে। ফার্স্টে বলো এটা কোন কোন রাজ্যের ট্রাইব? ওকে, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র। বলো কোন রাজ্যের ট্রাইব এটা? কেরলের একটি ট্রাইব। ঠিক আছে, এটা কেরলের একটি ট্রাইব। দেখো, এটা তোমার এই সমগ্র শিক্ষা কেরালা, ঠিক আছে, সমগ্র শিক্ষা কেরালা, এরা এটা হচ্ছে মানে কেরালার শিক্ষা যাতে সব মানুষের কাছে পৌঁছে যেতে পারে, এরকমই একটা উদ্যোগ নিয়ে এই সমগ্র শিক্ষা কেরালা এটা রয়েছে। তো এটা একটা অভিযান বলতে পারো। তো এরা কি করেছে না, চোলানাইক্কান উপজাতি, যারা যারা কিনা খুবই কম সংখ্যায় রয়েছে, এরা প্রায় দেখো এখানে মাত্র 400 জনেরও কম সংখ্যায় এরা রয়েছে, এই উপজাতিতে রয়েছে সদস্য। তো এরা ক্রমশ কমতে থাকছে। ঠিক আছে, তো এদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমাদের জানি যে আমরা ট্রাইবাল যে গ্রুপগুলো রয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আবার কারা কাজ করে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য পিভিটিজি যারা রয়েছে, এই পিভিটি গ্রুপ এরা কিন্তু কাজ করে থাকে। পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপ, এরা কাজ করে থাকে যে এই উপজাতিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো তারা মূলত এই সমগ্র শিক্ষা কেরালা এরা কি করেছে না, চোলানাইক্কান যে উপজাতিটি রয়েছে, ওদের ওই উপজাতির একটি কন্যা সন্তান রয়েছে যে কিনা শয্যাশায়ী, যে কিনা অসুস্থ। ওকে, তো তাকে শিক্ষা দান করার জন্য, তাকে শিক্ষিত করার জন্য তারা কি করেছে, একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটি কি না, চোলানাইক্কান ভাষায়, ওদের যে নিজস্ব যে ভাষা, সেই ভাষায় 30টি অডিও ভিজুয়াল বই তৈরি করেছে। ঠিক আছে, 30খানা অডিও ভিজুয়াল বই তৈরি করেছে। আমাদের নাম্বারটা একটু মনে রাখতে হবে, নাম্বার থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, তো এরা এটা তৈরি করেছে, এটা এই কারণে এই উপজাতিটি আমাদের এখন নিউজে রয়েছে। তো এরা মোটামুটি কোথায় বসবাস করে সেটা তো আমরা জানলাম যে কেরলে। কেরলের কোথায়? মালাপ্পুরম বলে একটি জায়গা রয়েছে, সেই মালাপ্পুরম জেলার নীলাম্বুরে এরা বসবাস করে। ঠিক আছে, তো পশ্চিমঘাট পর্বতমালার বলতে পারো কারুলাই এবং চুঙ্গাধারা, এই দুটো জঙ্গলের মাঝখানে এরা বসবাস করে থাকে। ঠিক আছে, তো এরা কৃষি বা এরা নগর জীবন থেকে অনেকটাই দূরে। রীতিমতো তোমরা দেখতে পাবে যে এরা পাহাড়ের মানে ঢালে বা পাহাড়ের গুহায়, এরকম জায়গায় তারা বসবাস করে। ঠিক আছে, তো মানে একদমই আদিম একটা জাতি এরা। এরা এইভাবেই কিন্তু তাদের জীবনযাত্রা চালায়। ওকে, নেক্সট দেখো, একটা জীবাশ্মের কথা বলা হয়েছে, একটা বিরল টাইপের জীবাশ্ম, যেটা পেট্রিফাইড জীবাশ্ম। এটা কোথায় আবিষ্কৃত হয়েছে? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার নাকি হরিয়ানা? এই পেট্রিফাইড জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়েছে, এটা আমাদের কোয়েশ্চেন। দেখো, ঝাড়খণ্ডের পাকুড় জেলাতে কিন্তু এই পেট্রিফাইড যে জীবাশ্ম সেটি আবিষ্কৃত হয়েছে। এটা বেসিক্যালি কোথায়, পাহাড়টা ঘিরেও আমাদের প্রশ্ন আসতে পারে যে কোন পাহাড়ে এই জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে, তো সেটা হলো রাজমহল পাহাড়। ঠিক আছে, তো সেখানে যে সমস্ত ভূতাত্ত্বিকরা ছিলেন তারা গেছিলেন এবং বন কর্মকর্তারা গেছিলেন, গিয়ে তারা এরকম একটা এক্সপেরিমেন্ট চালান এবং সেখানে গিয়ে তারা এই নতুন টাইপের এই পেট্রিফাইড জীবাশ্ম আবিষ্কার করেন, যেটা খুবই বিরল, খুবই খুবই বিরল, পাওয়াই যায় না প্রায়। তো এই পেট্রিফাইড হচ্ছে এক ধরনের প্রসেস। ওকে, পেট্রিফিকেশন হলো এক ধরনের প্রসেস, যেটা কেমন করে ঘটে না, কোনো জৈব পদার্থ যখন কোনো খনিজ পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে, তখনই পেট্রিফিকেশন ঘটে থাকে এবং কি হয়, ওটা পাথরে পরিণত হয়। ঠিক আছে, কোনো একটা জৈব পদার্থ, মানে জৈব পদার্থ বলতে এখানে কোনো প্রাণী, কোনো উদ্ভিদ, এদের কথাই বলা হচ্ছে। তো তারা যখন কোনো খনিজ পদার্থ বা কোনো, দেখছো তো মানে কোথাও একটা চাপা পড়ে এরম টাইপের একটা শিলা তৈরি করেছে বা এরম একটা
শক্ত পাথরে পরিণত হয়েছে। তো এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি পেট্রিফিকেশন। এবং এটা যখন এই এই খনিজ সমৃদ্ধটা যদি কখনো জলের সংস্পর্শে আসে, তখন সাধারণত পলির অনেক নিচে গিয়ে এটা জমা হতে থাকে, এবং সেই জায়গাতেই এই পেট্রিফিকেশন ঘটে থাকে। এবং দেখো এই এইরকম টাইপের দেখতে হয়। এই যে মাঝখানটা এইখানেই হচ্ছে তোমার জীবাশ্মটাকে পাওয়া গেছে। ঠিক আছে? তো এটা এটা বেসিক্যালি পেট্রিফাইড কাঠ তার উদাহরণ। এই পেট্রিফাইড কাঠ জীবাশ্মীকরণ প্রক্রিয়ার একটা সাধারণ উদাহরণ। ঠিক আছে? তো গাছের গুঁড়ি হতে পারে বা কিছুতে এরকম ভাবে পেট্রিফিকেশন ঘটে যে থাকতে পারে। ওকে। আচ্ছা, তো এই গেল আজকের ক্লাস। আজকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর। আর তোমরা এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও, তাহলে হিস্ট্রি ইনসাইটের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওখানেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর তোমরা তোমাদের শোভন স্যারের সঙ্গে যদি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে এই ফার্স্ট যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করতে পারো। আর দ্বিতীয় যে নাম্বারটি রয়েছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো টাইমে। ঠিক আছে? তো তোমাদের যে কোনো কোয়ারির জন্য শোভন স্যার রয়েছেন, তোমরা কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের ক্লাসটা এই মতোই রাখছি। সবাই খুব ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।